আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 3C ইউটিউব চ্যানেলে। তো নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকের ক্লাসটায় মূলত ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের গতির বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা হবে। তো লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা জানবো স্থিতি কি। তো ফার্স্ট সাবজেক্ট হলো স্থিতি। স্থিতি কি? স্থিতির সংজ্ঞাটা আমি বলে নিই। সংজ্ঞা কি? সময়ের সাথে সাথে, সময় পরিবর্তনের সাথে সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে আশেপাশের কোনো প্রাসঙ্গিক বস্তুর সাপেক্ষে প্রাসঙ্গিক বস্তুর সাপেক্ষে যদি আলোচ্য বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে দুইটা জিনিস। এক, আলোচ্য বস্তুটিকে অর্থাৎ বস্তুটিকে বা আলোচ্য বস্তুটিকে স্থির বস্তু বলে। আরেকটা জিনিস মনে রাখবা, ওই যে বস্তুটির অবস্থান অপরিবর্তিত থাকাকে বস্তুটির অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। অর্থাৎ লক্ষ্য করো, সময়ের পরিবর্তনের সাথে সাথে, এটা একটা মেইন পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট ইজ সময়ের পরিবর্তনের সাথে সাথে, এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট। তারপরে দেখো, আশেপাশে কোনো বস্তু প্রাসঙ্গিক বস্তু হিসেবে ধরে নিতে হবে। অর্থাৎ প্রাসঙ্গিক বস্তুর সাপেক্ষে এটি সেকেন্ড পয়েন্ট। প্রাসঙ্গিক বস্তুর সাপেক্ষে যদি আলোচ্য বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, প্রাসঙ্গিক বস্তুর সাপেক্ষে যদি আলোচ্য বস্তুর কোনো বস্তু আলোচিত করা হচ্ছে বা আমরা কোনো নির্দিষ্ট বস্তুকে তার অবস্থা জানতে চাইছি, তো সেই আলোচ্য বস্তুর অবস্থানে যদি অবস্থানের পরিবর্তন না হয় আলোচ্য বস্তুর, এটা থার্ড পয়েন্ট। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি আশেপাশের কোনো প্রাসঙ্গিক বস্তুর সাপেক্ষে আলোচ্য বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে বস্তুটিকে স্থির বস্তু এবং বস্তুটির অবস্থানে অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। সাপোজ ধরো তুমি মনে করো আলোচ্য বস্তুটা, সাপোজ তুমি এখানে দাঁড়ায় আছো, রাইট? তো এখানে একটা ইটের টুকরো আছে। সাপোজ মনে করো এখানে একটা ইটের টুকরো আছে। তো ইট তো স্থির, তাই না? ইটের টুকরোটা স্থির। তো এই ইটের টুকরোর সাপেক্ষে তুমি যদি স্থির থাকো, সাপোজ তুমি মনে করো এদিকে দৌড় দিলে, তাহলে ইটের বস্তুর সাপেক্ষে, ইট তো স্থির আছে, ইটের বস্তুর সাপেক্ষে তুমি দৌড় দিছো, তোমার অবস্থার পরিবর্তন হয়েছে, তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে, তাহলে তুমি গতিশীল হিসেবে বিবেচিত হবে। কিন্তু তুমি যখন তোমার জন্য অবস্থানের পরিবর্তন হবে না, তখন সেটা স্থিতি অবস্থা এবং তুমি স্থির বস্তু হিসেবে গণ্য হবে। তো আলোচ্য বস্তু এবং প্রাসঙ্গিক বস্তু, অর্থাৎ প্রাসঙ্গিক বস্তুর সাপেক্ষেই মূলত স্থিতি আর গতি আলোচনা করা হয়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে গতি কি হবে। গতি হবে মূলত সময় পরিবর্তনের সাথে যদি প্রাসঙ্গিক বস্তু ধরে নিই এবং সেই প্রাসঙ্গিক বস্তুর সাপেক্ষে যদি আলোচ্য বস্তুর অবস্থানে পরিবর্তন হয়, তাহলে কি বলবো? ওই বস্তুটিকে আমরা গতিশীল বস্তু এবং বস্তুটির অবস্থান পরিবর্তিত হওয়াকে গতিশীল
বা গতি বলবো, গতিশীল না গতি বলবো, রাইট? আমরা গতি এবং স্থিতি দুটো জিনিস জেনে ফেললাম। এখন একটা জিনিস দেখো, মনে করো আলোচ্য বস্তু, সাপোজ তুমি, তা আলোচ্য বস্তু মনে করো স্থির আছে, মনে করো তুমি স্থির আছো, রাইট? তুমি স্থির আছো, বাট তুমি মনে করো একটা ট্রেনের দরজায় দাঁড়ায় আছো। তো ট্রেন, সাপোজ এটা হলো ট্রেন, সাপোজ একটা ট্রেন যাইতেছে এবং তুমি ট্রেনের দরজায় দাঁড়ায় আছো, ট্রেনটা যাইতেছে। তো ট্রেনটা গতিশীল কিন্তু তুমি স্থির আছো সাপোজ। তো তোমার এক বন্ধু মাঠে এখানে দাঁড়ায় আছে, তোমার এক বন্ধু মাঠে এই জায়গায় দাঁড়ায় আছে রেল লাইনের পাশে। তো সেও স্থির, তুমিও স্থির, বাট তোমার ট্রেন যেহেতু গতিশীল, আমরা বলছিলাম প্রাসঙ্গিক বস্তুর সাপেক্ষে, এখানে প্রাসঙ্গিক হিসেবে আছে তোমার বন্ধু, তার সাপেক্ষে কিন্তু তুমি গতিশীল আছো, সেক্ষেত্রে তোমার স্থিতি হবে না। অর্থাৎ সেখানে আমাদের গতিশীল, তুমি গতিশীল এবং অবস্থাটা হলো গতি। অর্থাৎ এমনও হবে যে তুমি স্থির থাকবে, অর্থাৎ আলোচ্য বস্তু স্থির থাকবে কিন্তু প্রাসঙ্গিক বস্তু স্থির থাকবে, তারপর স্থিতি অবস্থা দেখা দিতে নাও পারে। তো এটা গেল। আবার একটা জিনিস বলে রাখি, পরম স্থিতি, এই ওয়ার্ডটাও নিশ্চয়ই শুনে থাকবে। পরম স্থিতি কি? পরম স্থিতি হলো আলোচ্য বস্তু এবং প্রাসঙ্গিক বস্তু যদি সর্বদা স্থির থাকে এবং তাদের পারিপার্শ্বিক বিষয়ও যদি পারিপার্শ্বিক অবস্থাও যদি স্থির থাকে। অর্থাৎ তুমি এখানে আসো সাপোজ, তারপর একটা কাঠ এখানে আছে, তুমি না ধরো একটা বস্তুর অবস্থা, যেমন ইট আছে আর একটা কাঠ আছে, কাঠ গাড়ানো আছে মাঠে, কাঠ একটা গাড়ানো আছে, পুতানো আছে। তো ইটটাও লড়বে না, ও লড়বে না, আশেপাশে অবস্থাও মনে করো সব স্থির, তাহলে সেক্ষেত্রে পরম স্থিতি। অর্থাৎ পরম স্থিতির ক্ষেত্রে স্থির বস্তু, পরম স্থিতির ক্ষেত্রে মনে রাখতে হবে আলোচ্য বস্তু এবং প্রাসঙ্গিক বস্তু উভয়ই সর্বদা পরম, এই জন্য পরম, সর্বদা স্থির থাকবে, তাতে পারিপার্শ্বিক অবস্থাও কিন্তু স্থির থাকতে হবে। তখন সেটাকে আমরা বলবো পরম স্থিতি। ঠিক আছে, পরম স্থিতি। এবং আমরা স্থিতি গতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারলাম বলে আমি মনে করি। তো নেক্সটে আমরা আসো, তো এখন আমরা গতির প্রকারভেদ দেখি। আসো, গতির প্রকারভেদ আমাদের এবার আলোচনা হবে। গতির প্রকারভেদ, গতি অনেক ধরনের গতি হতে পারে, তোমাদের স্থিতি নিয়ে আর আলোচনা করার কিছু নাই। গতির প্রকারভেদ, তো গতির অনেকগুলো আছে। জাস্ট আমি বলি, ফার্স্ট অফ অল আমি বলি লাইনার মোশন। লাইনার মোশন কি? সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি, লাইনার মোশন হলো সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি হলো সিম্পলি বোঝা যাচ্ছে যে সরল রেখা বরাবর কোনো সরল রৈখিকভাবে কোনো বস্তু গতিপ্রাপ্ত হলে, অর্থাৎ সংজ্ঞা এভাবে দিতে পারি যে কল্পিত সরল রেখা বা কল্পিত বরাবর, সরল রেখা বরাবর যদি কোনো বস্তু গতিশীল হয়, সরল রেখা বরাবর, বারবার কাটা যাচ্ছে, যদি গতিশীল হয় সরল রেখা, তাহলে সরল রৈখিক। সিম্পলি বোঝা যাচ্ছে এই দুটি উদাহরণ দিই। যেমন তুমি ধরো কোনো সমতল জায়গার মধ্যে তুমি একটা বলকে ধাক্কা মারলা, বলটা কিন্তু সুন্দরভাবে গোল, একটা সুষম গোলক, সেটাকে ধাক্কা মারার ফলে তোমার সেটা সরল রৈখিকভাবে সামনে আঁকাবে।
অর্থাৎ সে মনে করে এখানে 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 অর্থাৎ সমতল বস্তুর উপর সে সমান করে একটা রেখা বরাবর, কল্পিত রেখা বরাবর আগাবে। সেই ক্ষেত্রে হলো লাইনার মোশন বা সরলরৈখিক গতি। আবার কোনো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এটা সরল রেখা বরাবর সমানভাবে লম্ব হিসেবে ভূমিতে আপতিত হয় বলে এটা এক ধরনের সরলরৈখিক গতি। তো গেল সরলরৈখিক গতিটা গেল। এবার দেখো আমরা শিখি এবার যে অনেকগুলো গতি আছে। এবার ধরো চলন গতি। চলন গতিও নাম থেকে বোঝা যাচ্ছে এটা কি হতে পারে। চলন গতির হলো কোনো চলন্ত বস্তুর গতি হলো মূলত চলন গতি, চলন্ত বস্তুর। যেমন তোমার চলন গতির সংজ্ঞা কি? সংজ্ঞা হলো তোমার এরকম যে সরলরৈখিক গতিতে সরলরৈখিক গতিতে কোনো বস্তু সরলরৈখিক গতিতে কোনো বস্তুর প্রত্যেক কণা যদি একই দিকে একই সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তো সরলরৈখিক গতিতে কোনো বস্তু যদি প্রত্যেকটি কণা একই দিকে একই সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে চলন গতি বলবো। কিরকম? যেমন ধরো একটা গাড়ির কথা চিন্তা করি আমরা। একটা গাড়ি আছে, সিম্পলি আমি গাড়ি আঁকলাম। দেখো গাড়ির এই বিন্দুটা, গাড়িটা এই জায়গা থেকে মনে করো এই জায়গায় আসলো, গাড়িটা বর্তমানে এই জায়গায় আছে, এই জায়গায় আসলো। তো এই বিন্দুটা এখান থেকে আসলো এতটুকু। তাহলে আমরা যদি এই জায়গায় একটু কল্পনা করে আঁকি গাড়িটা, যে সাপোজ এরকম হবে গাড়িটা, কল্পনা করে আঁকলে এই জায়গায়, তখন এই বিন্দু এখান থেকে এখানে আসছে, আবার এই বিন্দু এখান থেকে যতটুকু পিছে এখানে হবে, এটা এখানে আসছে। দুইটা দূরত্ব এটা আর এটা কিন্তু সমান, অর্থাৎ প্রত্যেক কোণায় একই সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে একই দিকে এবং একইভাবে। সেটা হলো চলন গতি। মূলত চলন্ত বস্তুর ক্ষেত্রে এই চলন গতি দেখা যায়। তো নেক্সট আসো সার্কুলার মোশন বা সার্কুলার বুঝছো? সার্কুলার মোশন কি? সার্কেল মানে বৃত্ত, অর্থাৎ বৃত্তর ঘিরে বা বৃত্তকারে হবে গতিটা। অর্থাৎ কোনো কেন্দ্র থাকবে এবং কেন্দ্র হতে সমদূরত্বে, অলওয়েজ দূরত্ব সমান থাকবে। অর্থাৎ কোনো বস্তু, মনে করে এখানে একটা বস্তু আছে, তো এখান থেকে কেন্দ্র হতে যে দূরত্ব, সে সেম দূরত্বে ঘুরতে থাকবে। এই দূরত্বটা বজায় রাখে সে চারদিকে বস্তুর কেন্দ্র করে বস্তুটি চারদিকে ঘুরতে থাকবে, তখন সেটাকে বলবো সার্কুলার মোশন। মনে রাখবে কিন্তু এটা কিন্তু সমদূরত্বের ক্ষেত্রে মেনটেন হবে, যখন সমদূরত্বের ক্ষেত্রে এই রুলটা। তো এর যদি উদাহরণ দিই তাহলে ফ্যানের কথা বলতে পারি। যেমন কোনো ফ্যান আছে, সাপোজ এরকম একটা ফ্যান ধরলাম। তো ফ্যানটা চারদিকে যখন এই ফ্যানের মনে করো কেন্দ্র, ফ্যান এর পাখাটা সমদূরত্বে, অর্থাৎ এটা তো সাইজ একটাই হবে, তো সমদূরত্বে এটা ঘুরতে থাকবে চারদিকে। এটা হলো ফ্যানের একে সার্কুলার মোশন বলতে পারি। যেমন ঘড়ির কাঁটা বলতে পারি। কোনো ঘড়ির একটা কেন্দ্র, তো সেই অনুযায়ী মনে করো একটা কাঁটা আছে, সেই কাঁটাটা চারদিকে সমদূরত্বে ঘুরতে থাকবে, সেটা কিন্তু আমরা সার্কুলার মোশন বলতে পারি। সার্কুলার মোশন তাহলে কি? বৃত্ত আকারে কোনো কেন্দ্রকে ঘিরে যখন সমদূরত্বে বস্তু ঘুরতে থাকবে তখন তার গতিকে আমরা বলবো সার্কুলার মোশন। তারপরে দেখো পর্যায়বৃত্ত গতি কি? নির্দিষ্ট সময় পর পর একইভাবে একই দিকে যদি বস্তু নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে,
অর্থাৎ দেখো এটা একটু সংজ্ঞাটা লেখা লাগবে, এটা ইম্পর্টেন্ট। নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সময় পর পর একইভাবে একই দিকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। একইভাবে একই দিকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে এমন মনে রাখতে হবে। পর্যায়বৃত্ত, যেহেতু বৃত্ত বলছে অর্থাৎ কিছুটা বৃত্তকারে এটা এই গতিটা চলবে। তো দেখো এখন পর্যায়বৃত্ত গতি কিন্তু দুটা জিনিস মাথায় রাখতে হবে, যে পর্যায়বৃত্ত গতি একই দিকে হতে পারে বা দুইটা দিকেও হতে পারে, একদিকে হতে পারে বা দুই দিকে হতে পারে। দুই দিকে যেটা হতে পারে সেটাকে আমরা বলি সরল স্পন্দন গতি। একই দিকে যেমন তোমার ধরো কোনো ফ্যানের উদাহরণ দিই, সাপোজ এই হলো একটা ফ্যান, সহজভাবে একটা ফ্যান দেখতে পাচ্ছি। মনে করো এটা এ পাখা, এটা বি পাখা এবং এটা সি পাখা। 2 সেকেন্ড ব্যবধানে এ পাখাটা সি জায়গায় চলে গেল এবং সি বি জায়গায় চলে এলো, সি পাখাটা বি জায়গায় চলে গেলো। তাহলে এ পাখাটা কোথায় চলে এলো? সি জায়গায়। মনে করো তাহলে তারপরে মনে করো 2 সেকেন্ড পর এটা চলে আসলো সি এর জায়গায়, নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এই দূরত্ব, এই চাপটার পরিমাণ নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। মনে করো এ এখানে চলে আসলো এবং বি আছে না, বি এ জায়গায় চলে আসলো, তাহলে বি হয়ে গেল। ঠিক আছে, আর এ যেহেতু সি এর জায়গায় চলে আসছে এবং সি যেহেতু এ জায়গায় বি জায়গায় চলে আসছে, দেন এরকম। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ড পর এ কিন্তু এই জায়গায় চলে আসছে। আবার দেখো, আবার যখন তুমি 2 সেকেন্ড গুনবা, পরের 2 সেকেন্ড তুমি দেখবা যে এটা এখানে যে সি আছে এখন আবার এই জায়গায় চলে আসবে এবং সেই এখান থেকে এখানে যত দূরত্ব ছিল এখান থেকে এখানে সেই দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ নির্দিষ্ট সময় ব্যবধানে একইভাবে একই দিকে, এটা কিন্তু দিক কিন্তু একটাই, এই কিন্তু নির্দিষ্ট দিকেই ঘুরতেছে। বৃত্তাকারে যে ঘূর্ণনটা হবে সেটা হলো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত নির্দিষ্ট সময়ের ব্যবধানে কিন্তু এটা ঘটবে। আর দুদিকে যে ব্যাপারটা বলছি সেটা কিন্তু এক ধরনের পর্যায়বৃত্ত গতি, যাকে বলে সরল স্পন্দন গতি। সেটা আমরা দেখতে পারবো দেয়ালে কোনো বল যখন ঝুলিয়ে রাখবা, তখন তোমার ঝুলানো বল যখন স্থির, তখন তুমি এটাকে টানে এখানে আনো। সাপোজ এখানে আনছো তোমার বলটা, এই যে, ঠিক আছে, বলটা টানিয়ে আনে এখানে ছাড়ি দিলে সে এখানে যাইয়া এখানে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে বলটা। অর্থাৎ তুমি এখানে টানিয়ে আনি এখানে ছাড়ি দিলে এটা এখানে এই দূরত্ব অতিক্রম করে এখানে গিয়ে বসবে। দেখো প্রথমে তোমার দিকটা এখান থেকে শুরু করলে, তোমার দিকটা হলো এখানে গেছে, এখানে গিয়ে কি থামে যাবে? না, থামবে না। সেই বস্তুটা আবার এদিকে আসবে, এদিকে আসে আবার এখানে আসে থেমে যাবে। অর্থাৎ এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে আবার এই পাশে, এভাবে চলতে থাকবে ঝুলন্ত বস্তুর ক্ষেত্রে। তখন কিন্তু এক দিক দুই দিক, দুইটা দিক হচ্ছে। অর্থাৎ সরল স্পন্দন গতির ক্ষেত্রে তোমার পর্যায়বৃত্ত গতি, যেটা দুই দিকে নির্দিষ্ট সময় পর পর দুই দিকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। তো নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে এটা হবে কি সরল স্পন্দন গতি। ঠিক আছে, এবার আসো তোমার গেল পর্যায়বৃত্ত গতি, এগুলো ছিল গতির প্রকারভেদ মূলত। এবার আসো স্কেলার এবং ভেক্টর রাশি। তবে আমি স্কেলার ভেক্টর রাশি আলোচনা করবো একটু পরে। আগে দূরত্ব, সরণ, বেগ, দ্রুতি, তারপরে তোমার ত্বরণ মন্দল আলোচনা করে দিই। দূরত্ব, সরণ। প্রথমে আসো দূরত্ব কি আর সরণ। দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কি নিশ্চয়ই তোমরা সবাই জানো। দূরত্ব হলো আঁকা বাঁকা আছে, মনে করো এই পথটা গেছে এমনে হেমনে এমনে হেমনে করি এখানে, মনে করো এ,
আর এটা মনে করো বি পয়েন্ট, ঠিক আছে। এ থেকে বি এর দূরত্ব, যদি দূরত্ব বলো তাহলে আমার হিসাব করতে হবে কত পথ গেছি আমি, এই টোটাল পথটা। আর যদি বলো সরণ, তাহলে এ থেকে বি এর সরল রৈখিক দূরত্বটা হিসাব করব, বা ন্যূনতম দূরত্বটা হিসাব করব। এখন আসো দূরত্ব আর সরণ মোটামুটি মনে বুঝতে পারছো। দূরত্বকে তোমার ডিস্টেন্স বলা হয়। দূরত্বের ইংরেজি কি? ডিস্টেন্স। দূরত্ব হলো ডিস্টেন্স বলা হয়, ঠিক আছে। আর সরণকে কি বলা হয়? সরণকে বলা হয় তোমার মূলত ডিসপ্লেসমেন্ট। এই ডিস্টেন্সকে তোমার দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর সাধারণত প্রতীক হিসেবে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর সরণের ক্ষেত্রে তোমার এস দ্বারা প্রকাশ করা হয়, এস। তারপরে দেখো দূরত্ব কিন্তু স্কেলার। কিভাবে স্কেলার এটা তোমাকে দেখাবো, একটু পরে দেখাবো। সরণ কিন্তু ভেক্টর। স্কেলার মূলত এই জিনিসটা এখন মাথায় রাখো, একটু পরে বুঝাবো। স্কেলার হলো তো মূলত যেটা একই নির্দিষ্ট দিক আছে যার, সেটা হলো ভেক্টর। আর স্কেলার হলো নির্দিষ্ট দিক নাই যার, শুধুমাত্র মান আছে দিক নাই। স্কেলারের মান আছে, দূরত্বের কিন্তু একটা মান আছে, কিন্তু সেটা এদিকে গেছে, এমনি গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে আসছে, অনেকগুলো দিক আছে। অর্থাৎ তার নির্দিষ্ট কোনো দিক নেই, বাট মান আছে। আর সরণের এটা একটা সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এর নির্দিষ্ট দিকও আছে, এটা মানও আছে, অর্থাৎ ভেক্টর রাশি। আর দেখো দূরত্বটা মূলত হিসাব করব। দূরত্বের সংজ্ঞা যদি বলি ছোটোখাটো ভাষায় আমরা বলবো সর্বমোট দূরত্ব বা অতিক্রান্ত পথ, সর্বমোট দৈর্ঘ্য বা পথ। বস্তু বিভিন্ন পথ দিয়ে গিয়ে এ থেকে বিতে বসছে, তাহলে সর্বমোট দৈর্ঘ্য বা পথ। আর এটা হলো সরণ হবে তোমার সরলরৈখিক বা ন্যূনতম পথ বা দৈর্ঘ্য। এটা গেল তোমার দূরত্ব আর সরণ। এবার আসো তোমার দ্রুতি এবং বেগ। দুটো জিনিস। দ্রুতি কি আর বেগ কি? দ্রুতি হলো তোমার স্পিড, দ্রুতিকে ইংরেজিতে বলে স্পিড, এবং বেগকে বলে ভেলোসিটি। দ্রুতি স্পিড, বেগকে বলে ভেলোসিটি। দ্রুতিকে সংজ্ঞা বলি তাহলে দেখো দ্রুতির সংজ্ঞা হলো একক সময় যে দূরত্ব অতিক্রম করে। দ্রুতিটা আমরা হিসাব করবো দূরত্বকে দেখে, বেগটা হিসাব করবো আমরা সরণকে দেখে, ঠিক আছে। তাহলে একক সময় বস্তু যে দূরত্ব অতিক্রম করে, আর বেগের ক্ষেত্রে আমি বলছি সরণ হিসাব করব। অর্থাৎ বলতে পারি যে একক সময়, সেটাও কিন্তু একক সময়, অর্থাৎ দুইটারই দেখবা দুইটার একক হলো মিটার পার সেকেন্ড। অর্থাৎ পার সেকেন্ডে একক সময় কত মিটার অতিক্রম করছে, যেহেতু আমরা দৈর্ঘ্যের একক জানি মিটার, তো মিটার পার সেকেন্ড, দুটোরই একক হলো মিটার পার সেকেন্ড। একক সময় বস্তু নির্দিষ্ট দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করে, দূরত্ব বা পথ অতিক্রম করে, ঠিক আছে। তাহলে দ্রুতি আর বেগ আমরা ভালোভাবে বুঝলাম। দ্রুতির হিসাব করবো আমরা দূরত্বের দিকে তাকাই, আর বেগটা হিসাব করবো আমরা সরণের দিকে তাকাই। এবার আসো ত্বরণ এবং মন্দন। এই ত্বরণ আর মন্দন বুঝলে তোমাদের মূলত একটা বেসিক ধারণা যাবে। ত্বরণ তোমার বেসিক ধারণা ভাবে সক্ষম হবে। তো ত্বরণ এবং মন্দন ব্যাপারটা অনেক সহজ। ত্বরণ হলো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। মূলত এটা জেনে রাখো যে বেগ
বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো এখন বেগ বৃদ্ধি, যদি বেগ কিভাবে বৃদ্ধি পায়? যদি বেগ হ্রাস পেতে থাকে তাহলে বেগ হ্রাসের হারকে তাহলে বলবো আমরা মন্দন। হারকে মন্দন বলে। অর্থাৎ ত্বরণ হলো বৃদ্ধি পাবে পজিটিভ মানের দিকে, অর্থাৎ বৃদ্ধি পাবে। আর মন্দনের ক্ষেত্রে সেটা হবে নেগেটিভ, অর্থাৎ কমতে থাকবে, বেগ কমতে থাকবে, ক্রমশ কমতে থাকবে। তো এটা মূলত ছিল ত্বরণ আর মন্দন। আর তোমাদের মূলত বেসিক ধারণাগুলো কমপ্লিট করলাম। এবার আসো কিছু একটা জিনিস, স্কেলার এবং ভেক্টর। স্কেলার ভেক্টর কিন্তু একটা মজার জিনিস। স্কেলার ভেক্টর বোঝার মতো একটা মজার জিনিস আছে। স্কেলার ভেক্টর, স্কেলার এবং ভেক্টর। স্কেলার হলো মান আছে দিক নেই, মান আছে দিক নেই। আর এখানে হলো মান ও দিক উভয় আছে, মান ও দিক উভয় আছে। তো এখন স্কেলার মূলত এখন এটা হলো 1 নম্বর পয়েন্ট গেল, মান আছে দিক নেই, মান ও দিক উভয় আছে। 2 নম্বর পয়েন্ট, স্কেলার রাশিগুলো মূলত মৌলিক রাশি হয়, আর ভেক্টর রাশিগুলো মূলত সাধারণত তোমার যৌগিক রাশি হয়, যৌগিক বা লব্ধ রাশি, যৌগিক বা লব্ধ রাশি হয়। মৌলিক রাশি কি? মৌলিক রাশি হলো যে রাশিকে কোনো ভাঙা যায় না। আর যৌগিক রাশি হলো, যৌগিক রাশি বা লব্ধ রাশি হলো অনেকগুলো কিছু বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যৌগিক রাশি তৈরি হয়। এখন উদাহরণ হিসেবে দিতে পারি। এবার আসো 3 নাম্বার এক্সাম্পলে আমরা বলতে পারি কোনগুলো স্কেলার রাশি, কোনগুলো ভেক্টর রাশি। দেখো, স্কেলার রাশি হলো তোমার যেমন দৈর্ঘ্য, সময়, ভর, তাপমাত্রা, এভাবে ইত্যাদি ইত্যাদি। দেখো, দৈর্ঘ্য, সময়, ভর, তাপমাত্রা এগুলো কিন্তু মান আমরা হিসাব করতে পারি, কিন্তু কখনো এগুলোর দিক হিসাব করা যায় না। ভরের কি দিক আছে? সময়ের কি দিক আছে? দৈর্ঘ্যের কি দিক আছে? তাপমাত্রার কি কোনো দিক আছে? নাই। এবার দেখো ভেক্টর রাশিগুলো হলো যেমন তোমার উদাহরণ দিতে পারি বেগ। আমরা একটু আগে দেখছি বেগের কিন্তু নির্দিষ্ট বেগ কোন দিকে বেগ হবে, বেগের একটা দিক আছে, অর্থাৎ নির্দিষ্ট দিকে যখন কোনো সরণ হয়। ঠিক আছে, দেখো আমরা এখানে বলছিলাম যে নির্দিষ্ট দিকে যতটুকু পথ অতিক্রম করে, নির্দিষ্ট দিকে যতটুকু পথ অতিক্রম করে। তো দেখো বেগ, তারপর বলতে বল। আমরা বলি না নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করা, একটা কোনো দিকে বল প্রয়োগ করার কথা বলি। ওজন যখন আমরা পরিমাপ করি সেটা কিন্তু আমাদের লম্ব অর্থাৎ নিচে একটা তোমার দিক লাগে ওজনের ক্ষেত্রে। ত্বরণ, কোনো বস্তু কোনো দিকে ত্বরণ হচ্ছে সেটা সেজন্য ত্বরণ লাগে। এভাবে তোমার বেগ, বল, ওজন, ত্বরণ এগুলো কিন্তু দেখো, খেয়াল করে দেখো, এগুলো কিন্তু মূলত লব্ধ রাশি বা যৌগিক রাশি। বেগের সূত্র আমরা জানি F=ma, অর্থাৎ এটা কিন্তু যৌগিক রাশি, একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি। আর দৈর্ঘ্য এগুলো কিন্তু সব মৌলিক রাশি। তো এখানে 4 নম্বর পয়েন্ট হলো যে ব্যতিক্রম। এখানে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম দিক থেকে তাদের বিভেদ করা যায়। ব্যতিক্রম দিক হলো যেমন স্কেলার হইও কিছুটা স্কেলার লাগে না, তারা ভেক্টর দেখালো স্কেলের মতো। যেমন ধরো তোমার দ্রুতি, ভেক্টর দেখালে না, যেমন দ্রুতি। আবার কাজ, এগুলো কিন্তু স্কেলার, কিন্তু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? এটা কিন্তু একটা যৌগিক রাশি, এটা যদিও যৌগিক রাশি, কিন্তু এর দেখো মান আছে, দ্রুতির মান আছে, কিন্তু দিক আছে, দিক নাই।
অর্থাৎ দ্রুতি কিন্তু আমরা বলছিলাম দ্রুতি কিন্তু দূরত্বকে অনুসরণ করে, যে দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই। অর্থাৎ দ্রুতি যদিও যৌগিক রাশি কিন্তু সেটা স্কেলার হিসেবে গণ্য, যেহেতু তার ফার্স্ট পয়েন্ট আছে, ফার্স্ট পয়েন্টে অনুসরণ করে। আবার দেখো ব্যতিক্রম দিক থেকে যদি ভেক্টর রাশি ব্যতিক্রম দিক দেখি, তাহলে হলো সরণ বলতে পারি। সরণ কেন সরণ? কোনো দিকে নির্দিষ্ট দিকে সরণ, এর মান আছে, দিকও আছে, রাইট। কিন্তু সরণ কিন্তু একটা মৌলিক রাশি, সরণের একক কি? মিটার। এটা যৌগিক রাশি না, যদিও এটা মৌলিক রাশি তবু এটা ভেক্টর হিসেবে গণ্য, কারণ এর মান ও দিক উভয়ই আছে। অর্থাৎ আমরা 4টা পয়েন্টে মূলত স্কেলার ভেক্টর রাশি দেখালাম। এই আলোচনার মূলত তোমাদের আসলে কিন্তু ম্যাথমেটিক্যাল যতই কনসেপ্ট আলোচনা করি, যতই অনেকে বলে যে ম্যাথমেটিক্যাল কমন আসবে, কেমনে কী করবো, আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র আমি ম্যাথমেটিক্যাল বেসিকগুলো ক্লিয়ার করে দিতেছি। তো ম্যাথমেটিক্যাল বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলে তোমাদের ম্যাথমেটিক্যালের দিকে আগ্রহ আসবে, প্লাস তোমাদের কৌশল অবলম্বন করতে তোমাদের মাথাটা ক্লিয়ার থাকবে যে এই জিনিসটা বেসিক, এবং এই অবলম্বনে আমি অঙ্কটা করলে আমার থেকে সহজ লাগবে, বা তুমি নিজে একটা দায়িত্ব নিতে পারবা। ওই প্রাইভেট শিট পড়ে লাভ নেই, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। তো দেখো, এর জন্য আমি গতির 4 কৌশল আলোচনা করব। গতির 4 কৌশল, গতির 4টা কৌশল মূলত সংক্ষেপে আমি আলোচনা করব, যে 4টা কৌশল তুমি অবলম্বন করলে মোটামুটি বেসিকভাবে তুমি এর সঙ্গে হবে। কৌশল 1, গতির 4 কৌশল। কৌশল 1, যদি বস্তু সমবেগে গতিশীল হয় এবং ত্বরণ না থাকে, সমবেগে গতিশীল ও ত্বরণ না থাকে, যদি বস্তু সমবেগে গতিশীল এবং ত্বরণ না থাকে, অর্থাৎ বেগ আছে এবং সেটা সবসময় নির্দিষ্ট সময় পরপর, এটা কিন্তু বেগটা সবসময় নির্দিষ্ট সময় পরপর বেগটা সমান থাকবে এবং ত্বরণ থাকবে না, কোনো থাকবে না, তখন একটা সূত্র মনে রাখবা, অলওয়েজ S = VT। দূরত্ব হবে বেগ এবং সময়ের গুণফল, যেমন ধরো একটা বস্তু, মনে করো একটা বস্তু এখান থেকে এখানে পৌঁছেছে, সেটা সমবেগে গতিশীল হবে এবং ত্বরণ থাকবে না। সমবেগ যেমন এখানে তোমার 2 সেকেন্ড, মনে করো 2 সেকেন্ড পর এখানে পৌঁছেছে, তো এভাবে আবার 2 সেকেন্ড পৌঁছেছে এখানে, 2 সেকেন্ড পর, সবসময় কিন্তু নির্দিষ্ট সময় পর বেগ কিন্তু সমানই থাকবে, অর্থাৎ বস্তুর সবসময় বেগ সমান থাকবে। এই 2 সেকেন্ড পর 2 মিটার/সেকেন্ড ধরো, আবার এই 2 সেকেন্ড পর 2 মিটার/সেকেন্ডই থাকবে, সবসময় একই থাকবে। তো দেখো, আমাকে যদি জিজ্ঞেস করা হয় 4 সেকেন্ডে বস্তু কত দূরত্ব অতিক্রম করবে, রাইট, তাহলে 4 সেকেন্ডে কত দূর অতিক্রম করবে, তো দেখো তাহলে S = VT, ভি অলওয়েজ সেম থাকবে, মিটার/সেকেন্ড, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ অলওয়েজ সমান থাকবে, U = V, এবং বেগ সবসময় সমান ইন্টু T, কত সেকেন্ডে? 4 সেকেন্ডে, তাহলে সেটা হবে 8 মিটার। যদি মিটার হিসাব করি তাহলে এই দূরত্ব হলো তোমার 8 মিটার। তো জাস্ট এটা কৌশল 2। তো দ্বিতীয় নম্বর কৌশল হলো, যদি বস্তুর ত্বরণ থাকে, যদি বস্তু ত্বরণ থাকে এবং সমবেগে না চলে, সমবেগে তো চলবে না, যদি ত্বরণ থাকে তাহলে সমবেগ হবেই না। যদি বস্তু ত্বরণ থাকে তাহলে তোমাকে মূলত 3টে সূত্র মনে রাখতে হবে। ফার্স্ট, V = U + AT, সেটা হলো তোমার V নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র মনে রাখবা। 2, S =
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বর ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। মূলত যদি বস্তুর ত্বরণ থাকে তাহলে এই 3টে সূত্র মনে রাখলে চলবে, যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং এ স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো সবখানে কিন্তু আমাদের ভিও আছে ইউ আছে, দুইটাই গণ্য হইতেছে, কারণ নির্দিষ্ট ত্বরণ আছে বলি ইউ আর ভি কোনো সমান হবে না, আদিবেগ আর ভি সমান হবে না। আর দেখো ত্বরণ আছে সবগুলোতে এ আছে, অর্থাৎ ত্বরণ থাকলে আমরা এই 3টে সূত্র আলোচনা করবো। অর্থাৎ কোনো প্রশ্ন যদি তোমাদের উদ্দীপকে ত্বরণ নিয়ে থাকে তাহলে তোমরা প্রথমেই খাতায় এই জিনিসটা টুকে নিবে, এই 3টে সূত্র, তারপর দেখবা যে কোনটা কাজে লাগে সেটা বলবো। কৌশল 3 কি? তৃতীয় কৌশল হলো যদি বস্তু সমত্বরণে গতিশীল হয়, অর্থাৎ ত্বরণ তো আগের বার হিসেব করছি, এবার বললাম যে সমত্বরণ, অর্থাৎ নির্দিষ্ট সময় পর ত্বরণ সবসময় সমান থাকবে, সমত্বরণে গতিশীল হয়, তাহলে তোমার সূত্র মনে রাখবা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। এটা এখানে বলছি, এটা কিন্তু সমত্বরণের ক্ষেত্রে মূলত কাজে লাগে, সমত্বরণের ক্ষেত্রে এটা, আর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা এখানে বলছি এটি স্কোয়ার। এগুলো মূলত সমত্বরণের ক্ষেত্রে ত্বরণ সবসময় নির্দিষ্ট সময় পর ত্বরণ সমান থাকবে। এখানে ক্ষেত্রে তোমাকে একটা জিনিস বুদ্ধি ধরাই দিই, সেটা হলো ইউ ও ভি উভয় যদি না দেওয়া থাকে তারপরে তুমি বাইর করতে পারবা। ইউ দেওয়া নেই, ভিও দেওয়া নেই, সাপোজ ইউ দেওয়া নেই, ভিও দেওয়া নেই, তখন তুমি মনে করো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখান থেকে ইউ বের করবা, তারপরে ইউটা এখানে বসা দিলেই তোমার ভি বের হয়ে যাবে। অর্থাৎ এই দুটা সূত্র সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর বস্তু ত্বরণ সমান থাকবে, এই ক্ষেত্রে তুমি ব্যবহার করবা। এবং ইউভি দেওয়া থাকলে তো সহজভাবে তুমি দূরত্ব বের করতে দিতে পারবে, ত্বরণ বের করে দিতে পারবে, বিভিন্ন প্রশ্ন হতে পারে। তো এটা মূলত তৃতীয় কৌশল, দ্য বেস্ট কৌশল। কৌশল 4, দ্য বেস্ট কৌশল হলো কৌশল 4। কৌশল 4 হলো কিভাবে তুমি পরীক্ষায়, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেকে এত কৌশল জানিয়ে অনেকে পরীক্ষা খাতায় লিখে আসতে সমস্যা হয়, বা সৃজনশীল প্রশ্নগুলো অ্যান্সার করতে সমস্যা হয়। কীভাবে তুমি আইডেন্টিফাই করবা বা কীভাবে তুমি অঙ্কগুলোকে সহজভাবে করতে পারবা, এটা হলো 4 নম্বর কৌশলে আলোচনা করব। 4 নম্বর কৌশলে তোমার 3টে কথা মাথায় রাখবা, যে রাশিগুলোর মান দেওয়া থাকবে সেগুলো নোট করে নিতে হবে। অর্থাৎ উদ্দীপক সংশ্লিষ্ট সূত্রগুলো খাতায় লিখে নেয়া বা রাফে লিখতে পারো। আমি যে সূত্রগুলো দেখাইছি, তো এইগুলোর কনসেপ্ট যদি তোমরা উদ্দীপকে বুঝবা, যে এই সম্পর্কিত সংশ্লিষ্ট সূত্রগুলো খাতায় উঠে নিবে। তো দেন সূত্রগুলো টুকার পর তারপর যে রাশিগুলো দেওয়া আছে এমন রাশিগুলোর মানগুলো টুকে নেওয়া, রাশিগুলোর মান খাতায় লিখে নেওয়া, যার ফলে তোমার চোখের সামনে সবসময় রাশিগুলো দেখতে পাবা, যার কারণে তুমি সূত্রের সাথে এটার কম্পেয়ার করতে সহজ হবে যদি এই দুইটা খাতা টুকে নাও। দেন কোন সূত্র আমার সুবিধাব্যঞ্জক, বা কোন সূত্র কোনটার পর কোনটা ক্রমান্বয়ে, আচ্ছা তাহলে বলবো একাধিক সূত্র অ্যাপ্লাই করতে ক্রমান্বয়ে সূত্রের রাশি নিয়ে দেখে আগানো। অর্থাৎ ক্রমান্বয়ে
কোন সূত্র কোনটা হবে বিবেচনা করা। ক্রমান্বয়ে অর্থাৎ কোনটার পর কোন সূত্র ব্যবহার, ক্রমান্বয়ে সূত্র ব্যবহার বিবেচনা, কোন সূত্রের পর কোন সূত্র আসবে। তো জাস্ট আমি একটা ম্যাথমেটিক্স সলভ করে দিই, তারপরে তুমি বুঝতে পারবে যে সাপোজ দেওয়া আছে একটা গাড়ি দেওয়া আছে, যে গাড়িটা 25 মিটার পার সেকেন্ড থেকে যাত্রা শুরু করে, 25 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, ঠিক আছে। তারপর বলা আছে যে 5 মিনিটে 250 মিটার দূরত্ব অতিক্রম করে, 5 মিনিটে 250 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো প্রথমটা বলছে উদ্দীপক সংশ্লিষ্ট সূত্রগুলো খাতায় টুকে নেওয়া। এখানে দেখো উদ্দীপক সংশ্লিষ্ট কি কি টুকবো বলছি যে এত মিটার পার সেকেন্ড, ইউ এত, 5 মিনিট পর 250। এখন প্রশ্ন করছে যে এ ইকুয়াল কত এবং ভি ইকুয়াল শেষ বেগ ইকুয়াল কত। উদ্দীপক সংশ্লিষ্ট সূত্রগুলো, উদ্দীপক কি চাইছে, এ চাইছে অর্থাৎ ত্বরণ আছে, তাহলে কৌশল একে আমাদের নিশ্চয়ই কাজে আসবে না, অর্থাৎ এ ইকুয়াল ভিটি কাজে আসবে না। বাকি যে সূত্রগুলো সেগুলো আমরা লিখিনি। আর ভি চাইছে অর্থাৎ এ আর ভি সংশ্লিষ্ট যেসব সেগুলো আমরা টুকে নিব। ভি ইকুয়াল ইউ, এটা কিন্তু তোমরা রাফে টুকবা, আমি তোমাদেরকে এখানে টুকে দেখাইতেছি, ইউ প্লাস এটি, তারপরে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as নিতে পারো, আর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই তিনটে সূত্র মূলত তোমরা নিতে পারো। এই তিনটে সূত্র তুমি নিলে দেওয়া আছে এমন রাশিগুলোর মান খাতায় লিখে নেওয়া। দেখো আমাদের দেওয়া আছে ইউ ইকুয়াল কত, 25 মিটার পার সেকেন্ড। তারপরে দেওয়া আছে তোমার মিনিট, টি দেওয়া আছে সময় 5 মিনিট, আর এস দেওয়া আছে 250 মিটার, ঠিক আছে। এবার কম্পেয়ার করো এটা আর এটার মধ্যে, কম্পেয়ার করো বলছি না, কম্পেয়ার এটা আর এটার মধ্যে কৌশল, প্রথম দুই কৌশলে কম্পেয়ার করে তুমি ক্রমান্বয়ে কোন সূত্রগুলো ব্যবহার করবা। এ আর ভি দরকার, কিন্তু এ আর ভি, রাইট। তো লক্ষ্য করো যদি একটু কম্পেয়ার করি, প্রথমে তোমার যেহেতু ইউ দেওয়া আছে আমাদের ভি দেওয়া নেই, আমরা এখানে দেখো আমাদের ভি আর এ কিন্তু উভয়ে অজানা। প্রথম দুইটা সূত্রে দেখো মজার ব্যাপার যে এ আর ভি উভয় দেওয়া আছে, অর্থাৎ আমরা এ আর ভি দুইটার মানই জানি না, একটার মান না জানা থাকলে আমরা একটা মান বের করতে পারতাম, কিন্তু প্রথম দুইটা সূত্রে এ আর ভি উভয় দেওয়া আছে। বাট পরেরটাতে থার্ড নাম্বার এখানে ইউ দেওয়া আছে, মানে ভি এর কোনো ব্যাপার নাই, এ দেওয়া আছে। এখানে দেখো থার্ড নাম্বার সূত্রে আমরা ইউ এর মান জানি, টি এর মানও জানি, এস এর মানও জানি, ইউটিএস, তখন আমরা এ, অর্থাৎ আমরা এটা বের করতে পারবো। অর্থাৎ প্রথমে আমরা ফার্স্ট অফ অল আমরা এই সূত্র করব। ফার্স্ট অফ অল এই সূত্র করলে আমাদের এর মানটা জানা হবে। এর মানটা জানা হলে, এর মানটা তো আমি যখন জানি গেছি তখন ভির মান লাগবে। এবার তুমি ইচ্ছে করলে এখানে দেখো এ এর ভির মান দেওয়া আছে, ঠিক আছে না, এ এর মান ভি এর মান সরি এ আর ভি উভয় দুইটা সূত্রে উল্লেখ আছে। তুমি যে কোনো একটা সূত্র অবলম্বন করেই তুমি এর মান বসিয়ে ভি এর মান বের করতে পারো, অর্থাৎ ইজিলি অঙ্কটা সলভ। মূলত কৌশল চারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যারা সৃজনশীল কোশ্চেনে বেশিরভাগ মোস্ট অফ স্টুডেন্ট সৃজনশীল কোশ্চেনে আনসার করতে গেলে এভাবে সমস্যায় পড়ে, কোনটার পর কোনটা সূত্র দিব এসব বিভিন্ন ব্যাচারে। তাহলে আমরা বললাম যে সংশ্লিষ্ট সূত্রগুলোর প্রথমে তোমরা খাতায় উঠে নিবা, তারপরে নেক্সট রাশিগুলোর মান নিবা, তারপরে দেখবা রাশিগুলো এবং এইটা প্রথম দুইটা কোশ্চেনে কম্পেয়ার করবা, কম্পেয়ার করে কী লাগবে সেটা থেকে তোমরা বলে দিবা যে আমাকে কিন্তু প্রথমে এটাই করতে হবে, এই দুইটা সূত্র প্রথমে আমরা করলে হবে না, এটাই করতে হবে, কারণ এর মানটা আমি পাচ্ছি, কারণ এখানে এ ভি উভয় নাই, শুধুমাত্র এ আছে, এর মানটা আমি বের করি, তারপরে আমি সহজে এখান থেকে বা যে কোনো একটা থেকে আমরা ভির মান বের করে ফেলবো। অর্থাৎ চার কৌশলটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল মূলত আজকে বেসিকভাবে বেসিক কনসেপ্টে আলোচনা করলাম। এখানে তোমাকে আজকে স্থিতি, গতির প্রকারভেদ, তারপরে তোমাকে
তারপরে তোমাকে ত্বরণ, বেগ, দ্রুতি, সরণ, দ্রুত এসব জিনিস, এমনকি পাশাপাশি তোমাকে আরও কিছু বিষয় যেমন ম্যাথমেটিক্যাল কীভাবে সহজভাবে তুমি করতে আগ্রহী হবা বা তোমার কৌশল অবলম্বন করে তোমার নিজের আয়ত্তে ম্যাথগুলো সলভ করবা, সেই বেসিক কনসেপ্টটা আমি ধারণা দিলাম। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।